বাংলাদেশের এক নিভৃত জনপদ বগুড়ার আদমদীঘি দুপচাঁচিয়ার মাটি। এই মাটির বুক থেকেই উঠে এসেছেন একজন চেঞ্জ মেকার, নূর মোহাম্মদ আবু তাহের। যে মানুষটি চাইলে কর্পোরেট দুনিয়ায় হারিয়ে যেতে পারতেন, আন্তর্জাতিক পরিচিতি আর অর্থনৈতিক সাফল্যের শিখরে পৌঁছাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন নিজের শেকড়কে, নিজের মানুষকে। প্যারাডক্সিক্যাল সাজিদ দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের ইসলামী সাহিত্যে এক নতুন বিপ্লবের নাম গার্ডিয়ান পাবলিকেশনস। একজন সফল প্রকাশক, একজন দূরদর্শী উদ্যোক্তা হিসেবে ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব সামলাতে সামলাতে তিনি নেমে এসেছিলেন মাটির কাছাকাছি, জনমানুষের কাতারে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে গড়ে ওঠা একজন তরুণ ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবাকেই জীবনের লক্ষ্য বানিয়ে দাঁড়িয়ে যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে। ৮৩% মানুষের ভালোবাসা আর ভোটে নির্বাচিত হন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রিমোট এলাকার মানুষের নীরব কষ্ট তিনি বুঝতে পেরেছিলেন খুব সহজেই, আর সেই কষ্টের ভাষা বুঝেই সমাধান খুঁজে দিয়ে বেড়াচ্ছেন একজন আপন মানুষের মতো। চেয়ারম্যান হিসেবে বিদায় নেওয়ার দিন ভিজে উঠেছিল গুনাহার ইউনিয়নের হাজারো মানুষের চোখ, কারণ তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন একজন আপনজন। আজ সেই মানুষটিকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত করেছে বগুড়া ৩ আসনের জন্য, তার নিজের জন্মভূমি আদমদীঘি দুপচাঁচিয়ার জন্য। একজন সফল উদ্যোক্তা, একজন সফল জনপ্রতিনিধি, একজন আদর্শ সন্তান, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ ভাই। সবকিছুর ঊর্ধ্বে নিজের এলাকার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া একজন সেবক। নূর মোহাম্মদ আবু তাহের একটি গল্প, একটি অনুপ্রেরণা। চলুন আমরা আদমদীঘি দুপচাঁচিয়ার মাটির সেই চেঞ্জ মেকারের গল্প শুনব আজ তার মুখেই। কি অবস্থা রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি নূর মোহাম্মদ আবু তাহের, দুপচাঁচিয়া আদমদীঘি মাটির সন্তান। আমি জন্মেছি পালকুড়ি গ্রামে। আমরা 5 ভাই 4 বোন। আমার বাবা মা বেঁচে আছেন। আমি গর্বিত এক মধ্যবিত্ত শিক্ষক পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবা স্কুল শিক্ষক, মা গৃহিণী। আমরা 5 ভাই 4 বোন। আমি প্রাথমিকে পড়েছি আমার পাশের বাজার তালুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেই মাধ্যমিক পড়েছি তালুস ওমর হায়দান খান মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এরপরে আমি ইন্টারমিডিয়েট করেছি রাজশাহী সিটি কলেজে। দেন অ্যাডমিশন নিয়েছি জগন্নাথ ইউনিভার্সিটিতে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। পোস্ট গ্রাজুয়েশনের পরে আইনে স্নাতক শেষ করেছি। 8-10 জনের মতো সৌভাগ্যক্রমে আমি একেবারে রিমোট এরিয়া গ্রামে বড় হয়েছি। গ্রামের পুকুরে সাঁতার কেটেছি। গ্রামের আমার কৈশোরে খোলা মাঠে গিয়ে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। আমরা একটা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। আমাদের এক বাড়িতে আমার চাচার পরিবার, আমার বড় চাচার পরিবার, আমাদের পরিবার, আমরা কাজিনরা একসাথে মিলে আড্ডা দিয়েছি। আমাদের প্রতিবেশীদের সাথে একটা চমৎকার বন্ডিং। স্কুল থেকে ফিরে মা রান্না করে নাই, তখন প্রতিবেশীর বড় চাচি এসে আমাদেরকে তরকারি দিয়েছে। অনেক সময় হয়েছে সন্ধ্যার পরে আমি খেলা মাঠ থেকে ফিরছি না, তখন মা খুঁজতে বেরিয়েছে, বাবার বকুনি খেয়েছি। আবার সেই একসাথে বসে সবাই পরিবারে খাবার খেয়ে রাত্রিতে আমরা ঘুমিয়েছি। এই খুবই ন্যাচারাল একটা জীবন ধারার মধ্য দিয়েই বড় হয়েছে। এলাকাতে আমার একটা সুনাম আছে, আমি ভালো ক্রিকেট খেলতাম এক সময়। আমার খুবই ভালো স্মৃতি আছে যে আমার এসএসসি পরীক্ষার আগের দিন হায়ার ম্যাথমেটিক্স পরীক্ষা, আমি সান্তাহারে খেলতে গিয়েছি। সবাই ধারণা ছিল যে আমি খুবই ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করব। স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করেছি, বাট আসলে যে মানের এক্সপেকটেশন ছিল টিচারদের সেটা আমি করতে পারিনি বিকজ অফ ক্রিকেট। আমি মনে আছে একদিন বাবা দোতলা থেকে আমার বই পুস্তক সব ফেলে দিয়েছিল যে তোর পড়ার দরকার নেই, ক্রিকেটার হয়ে যা। ক্রিকেট টিমের জুনিয়র ক্রিকেটার ছিলাম, বাট আমি ফিল করতাম এবং আমার টিমের সবাই ফিল করতো যে আমি মাঠে ভালো ফাংশন করতে পারি। আমি উইকেট কিপার ছিলাম একটা লম্বা সময় ধরে। ক্যাপ্টেন ছিলাম না, কিন্তু
লম্বা সময় ধরে মাঠে আমি ড্রাইভ করেছি, বাট যখন আমাদের সিনিয়র ক্যাপ্টেন থাকতো না তখন আমাকেই দায়িত্ব দেওয়া হতো মাঠে ক্যাপ্টেন্সি করতে। তখন আমি মনে করতাম, এনজয় করতাম কাজটা। আমি মনে হতো যে হ্যাঁ, নিজে কাজ করা এবং অন্যকে দিয়ে করানোটার মাঝে একটা ডিফারেন্ট টেস্ট আছে। আর যদি গণ রাজনীতির নেতৃত্বের কথা বলি, আমার খুব মনে আছে 1997 সালে, তখন আমি সম্ভবত ক্লাস 4-এ পড়ি, আমাদের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন রুহুল আমিন স্যার। তো আমার খুবই মনে পড়ে সেই দিন আমাদের স্কুলে সেনা ক্যাম্প ছিল, শীতকালীন মহড়া হচ্ছিল। তো পরের দিন নির্বাচিত চেয়ারম্যান আমাদের বাজারে আসার পরে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ছোট্ট ফুল উপহার দেওয়া হলো। এই ফুলটা কিনে নেওয়া কোনো ফুল না, আমাদের তালপাতার ফুল। সেনা সদস্যরা নিজেরা তৈরি করে তালপাতার ফুলটা চেয়ারম্যানকে উপহার দিয়েছিল। আমি ঠিক ওই দৃশ্যটা দেখার পরে মনে হয়েছে একদিন আমিও চেয়ারম্যান হব। এটা 1997 সালের গল্প, এটা আমার স্টার্টিং। এই দুটো গল্প খুব সিরিয়াসলি মনে পড়ে। এই দুটো ব্যাপার খুব সিরিয়াসলি অনুভব করি। একটা হচ্ছে একাডেমিক ব্যাপার, আর একটা হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন। আমরা বইয়ের পাতায় দেশ নিয়ে, সমাজ নিয়ে ডিফারেন্ট কথা পড়ি, ডিফারেন্ট একাডেমিক বয়ান আমরা জানি, বাট আপনি সততা, নৈতিকতা, ইনসাফ, আদল, এহসান, এগুলো যত একাডেমিকভাবে আপনি সাউন্ড নলেজ অর্জন করেন, বাট এটার যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে এর কোনো আবেদন নেই আসলে। তো আমার কাছে মনে হয়েছে ইন্টেলেকচুয়ালি যতটুকু আমরা সাউন্ড হয়েছে, যতটুকু বুদ্ধিভিত্তিক জায়গা থেকে আমরা জেনেছি দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সেটিকে ইন প্র্যাকটিস বাস্তবায়ন করাটা, ওই জ্ঞানের আবেদন তৈরি করাটা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তো ছাত্র জীবনে চলার পথে যা যা শিখেছি তা আমি আমার রিমোট এরিয়াতে বাস্তবায়নের চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে আমি যা শিখেছি তা নিয়ে কবরে যেতে চাই না, আমি তা দুনিয়াবাসীর সামনে রেখে যেতে চাই। কবরে কেবলমাত্র আমার আমলে সালে নিয়ে আমি ফিরতে চাই, বাট আমার মগজে যা আছে, আমার স্বপ্ন, সবগুলো এই দুনিয়ার বুকে আমি বাস্তবায়ন করে যেতে চাই। এই জায়গা থেকেই অ্যাকাডেমিক্যালি যা শিখেছি ক্লাসে অথবা ছাত্র সংগঠন করার কারণে একটা ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, এই এক্সপিরিয়েন্স এবং নলেজ দুটোকেই আমি আমার রিমোট এরিয়াতে ব্যবহার করার চেষ্টা করছি। আমি যে গ্রাম থেকে বেড়ে উঠেছি সেখানে সুযোগ সুবিধা অনেক কম ছিল। আমার সময়গুলোতেও আমি খুবই সিনিয়র কেউ নই, বাট আমি যখন ইউনিভার্সিটিতে পা রেখেছি তার আগে খুবই 2-1 জন হয়তো আমার গ্রাম থেকে ইউনিভার্সিটিতে পড়েছে। তো এটা আমার জন্য একটা হিউজ অপরচুনিটি ছিল দুনিয়াকে নতুন করে দেখার। আমি যখন ঢাকা শহরে পা ফেলেছি তখনই ঋদ্ধ হয়েছি। আমি যখন ঢাকা শহরে পা ফেলেছি তখনই এক নতুন বোধের মুখোমুখি হয়েছি। জীবনকে নতুন করে দেখেছি, ডিফারেন্ট চ্যালেঞ্জ, ডিফারেন্ট অপরচুনিটিস সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটি চ্যালেঞ্জগুলোকে উতরে যাওয়ার চেষ্টা করেছি, অপরচুনিটিসগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি। আমার সামনে এক নব দিগন্ত উন্মোচিত হয়েছে, তারুণ্যের উচ্ছ্বাস দেখেছি, ক্রিয়েটিভ আইডিয়া দেখেছি, কিভাবে সংকট উতরে সম্ভাবনার দরজাগুলো খুলে ফেলতে হয় সেটি দেখেছি। ইউনিভার্সিটির ম্যাসিভ এরিনাতে গিয়ে আমি শিখেছি কিভাবে বিতর্ক করতে হয়, কিভাবে যুক্তিকে যুক্তি দিয়ে ফেস করতে হয়। আমি দেখেছি বড় বড় মানুষদের বিনয়। আমার ইউনিভার্সিটির টিচাররা আমাদেরকে এসে আপনি ডাকছেন। গ্রামে তো ন্যাচারালি শিখেছি ছোটদেরকে তুমি বলা, বাট একজন পিএইচডি হোল্ডার টিচার, ডিপার্টমেন্টের চেয়ারম্যান এসে আপনি সম্বোধন করছে, তখন ইন এ ট্রু সেন্স নতুন বোধ এবং চিন্তার মুখোমুখি হয়েছি ইউনিভার্সিটি যাওয়ার পরে। বাই বর্ন আমি একটি ইসলামিক পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবা মা, আত্মীয় স্বজনকে ইসলামিক জীবনবোধের মধ্য দিয়ে চলা দেখেছি, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত দেখেছি। আমি স্কুল লাইফে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছি। ইন্টারমিডিয়েট রাজশাহীতে গিয়ে কাটিয়েছি। রাজশাহীতে আপনি জানেন ছাত্র শিবিরের একটা ইম্প্যাক্ট আছে। সেখানে গিয়ে শিবিরকে নতুন আঙ্গিকে দেখেছি। শিবিরের স্মার্টনেস আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। মূলত আজকের আমি তা তৈরি করেছে শিবির আমাকে। দেন যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে গেলাম, আমাদের ইউনিভার্সিটির দায়িত্বশীলরা আমাদেরকে
হাতে কলমে শিখিয়েছে জীবনের দর্শন কী হওয়া উচিত, জীবন পরিচালনার মূলনীতি কী হওয়া উচিত, কিভাবে মানুষকে হ্যান্ডেল করা উচিত, কিভাবে সাধারণ নাগরিকদের হ্যান্ডেল করা উচিত, কিভাবে কাঠিন্যর মধ্য থেকে সহজ কিছু বের করে আনতে হয়, কিভাবে সংকটের মধ্য দিয়ে সম্ভাবনা কাছে পৌঁছতে হয়। ছাত্র শিবির এটি আমাদেরকে শিখিয়েছে। আমরা ক্যাম্পাসে তৎকালীন সময়ে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমি যখন ইউনিভার্সিটিতে প্রবেশ করেছি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ফারুক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, চিরুনি অভিযান দেশব্যাপী। চিরুনি অভিযানের সময়ে কিভাবে চিরুনি থেকে বাঁচা যায় তার জন্য আমরা প্রতি মুহূর্তে এই বাসা থেকে সেই বাসা, এই গলি থেকে সেই গলি, পুলিশের সাথে চোর পুলিশ খেলা, এগুলোর মধ্য দিয়ে আমরা শিখেছি কিভাবে চ্যালেঞ্জ উতরে মঞ্জিলের দিকে হাঁটতে হয়। ছাত্র শিবিরে সংগঠনে ছাত্রত্ব না থাকলে ছাত্র শিবিরেরও সুযোগ নেই। তো আমাকে এই সংগঠন মাস্টার্সের পরেও 2 বছর করতে হয়েছে। তো সেই সময় আমাকে এলএলবি করতে হয়েছে, বাট এটি আনসার্টেন কোনো ইস্যু ছিল না। একটা প্ল্যানের অংশ হিসাবে আমি এলএলবি পড়েছি। আমার মনে হয়েছে যেখানে আমি কাজ করব তার জন্য আইন সম্পর্কে জানা খুবই জরুরি। আমি বিজনেস ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই ব্যবসায়িক একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আমি দিন শেষে ব্যবসায়ী হতাম, বাট কী ব্যবসা করব সেটি জানতাম না। তো পুরান ঢাকায় ফ্যাসিলিটিস অনেক কম। আমরা একটা প্রান্তিক, আমরা সদরঘাট কেন্দ্রিক একটি বিজনেস এরিয়াতে আমাদের ইউনিভার্সিটি, সেখানে হল নেই। আমাকে টিউশনি করতে হতো। টিউশনির একটা পর্যায়ে আমার কাছে প্রস্তাব আসলো আমি একটা পাবলিকেশনের পক্ষ থেকে আমি অনুবাদ করে দিতে পারি কিনা। তো আমি কাজটা শুরু করলাম। কাজটা শুরু করার পরে খুবই তৃপ্তির এবং মজার মনে হলো আমার কাছে। আমি টিউশনি ছেড়ে মনে হলো একটা ইন্টেলেকচুয়ালি কন্ট্রিবিউটর। টিউশনির মধ্য দিয়ে আমি হয়তো মাস শেষে 5,000 টাকা পাচ্ছি, বাট আমি যে কাজটা এখন শুরু করেছি সেটি আমি জ্ঞান ট্রান্সলেট করছি, একটি ল্যাঙ্গুয়েজকে বাংলাভাষী মানুষের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। ইসলামী লিটারেচার নিয়ে আমি কাজ করছিলাম। তো একটা পর্যায়ে মনে হলো দারুণ কাজ, তো এই মধ্য দিয়ে বই তৈরি হচ্ছে, আমার অনুবাদ করা বই সাফার হরফে পাঠকদের কাছে যাচ্ছে। খুব কাজটা উপভোগ করছিলাম। এই কাজটা করতে করতে এক সময় মনে হলো ইয়েস, এই জায়গাটাতে মনে হয় আমি কন্ট্রিবিউট করতে পারি। এরপরে এই ছাত্র জীবন আমার শেষ হলো এবং ফোকাস করলাম ব্যবসাতে। বাংলা বাজারে একটা ছোট্ট দোকান নিলাম, গার্ডিয়ান নাম ঠিক করলাম। ঠিক কী বই করব সেটি জানি না। তখন তৎকালীন সময়ে নাস্তিকতা আস্তিকতা নিয়ে একটা তুমুল বিতর্ক চলছিল। ঠিক সেই মুহূর্তে আরিফ আজাদ ভাই সোশ্যাল মিডিয়াতে তিনি একটা সিরিজ লিখছিলেন। সেই মুহূর্তে আমি একদিন মনে হলো যে এই কাজগুলো তো ছাপার অক্ষরে আসতে পারে, যদিও চ্যালেঞ্জিং ছিল যে মানুষ অলরেডি ফেসবুকে পড়ে ফেলেছে, এটি আবার বই হিসাবে আসলে পাঠক কীভাবে গ্রহণ করে। তা আমি একদিন নক করলাম, চিনি না, আরিফ আজাদ ভাইকে আমি নক করলাম। তো লাকিলি তিনি এটিকে খুবই পজিটিভলি নিলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন। আমি তাকে সরাসরি বললাম আমি কোনো প্রফেশনাল পাবলিশার নই, জাস্ট একটা পাবলিকেশন স্টার্ট করতে যাচ্ছি, আপনার এই বইটা আমরা করতে চাই। তিনি আমার সাথে একমত হলেন। আমি তার ফেসবুক থেকে সবগুলো লেখা কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে এডিট করা শুরু করলাম। বই তৈরি হলো। তৈরি হওয়ার পরের গল্পটা আপনারা সবাই জানেন। এ পর্যন্ত আমাদের অলমোস্ট 400 পাবলিকেশন হয়েছে, 400টির মতো বই হয়েছে। লাখো লাখো বই পাঠকদের হাতে গিয়েছে এবং সেই বইগুলো আমার মৃত্যুর পরেও টিকে থাকবে। আমি বহু মানুষকে দেখেছি যারা অনেক টাকাওয়ালা, অনেক সামাজিকভাবে ইম্প্যাক্টফুল, কিন্তু আফটার ডিপারচার তারা দুনিয়ার মানচিত্র থেকে মুছে গেছে। আমার একটা লোভ আছে, যে লোভ মৃত্যুর পরে অনেক বছর বেঁচে থাকতে চাই, অনেক মানুষের হৃদয়ের কাছাকাছি থাকতে চাই। সেই জায়গাটার বড় অপরচুনিটিস আমার মনে হয় পলিটিক্স, যেখানে হিউজ নাম্বার অফ মানুষের চিন্তা মানুষকে নাড়িয়ে দেওয়া যায়, জীবন মান নিয়ে কাজ করা যায় এবং মৃত্যুর পরে অনেক বছর মানুষের কাছে স্মরণীয় থাকা যায়। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এলাকায় ফিরলাম। এলাকায় ফেরার পরে কাজ শুরু করলাম মানুষের জন্য। আমার বাবা বেসিক্যালি ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছিলেন। তিনি খুবই কম ভোট পাচ্ছিলেন, অথচ এলাকার সকল মানুষ সাক্ষ্য দেয় জালাল সাহেব আমার বাবা, তিনি খুবই সম্মানিত মানুষ, খুবই সৎ মানুষ, বাট তিনি ইলেকশনে জিততে পারছেন না। 2 দফায় নির্বাচন করে আশাবাঞ্জক রেজাল্ট না।
একদিন আমি বোঝার চেষ্টা করলাম কেন তিনি জিততে পারছেন না। তো আমি এমনটি নিয়ে যখন মুভ করলাম তখন ঠিক আছে, আমার কণ্ঠ আসতেছে না, চা খাই আগে। আমাকে ব্যক্তিগতভাবে সবাই চিনে, কারণ আমি দীর্ঘদিন ইউনিয়নের 20 বছর ইউনিয়ন দায়িত্ব পালন করেছি এই সংগঠনের। আর এরপর আমি বর্তমান উপজেলা নায়েবে আমির হওয়ার কারণে 2 থানার লোকে আমাকে আগের থেকে চিনে। আর আমি এরপর আরেকটা পরিচয় আছে, আমার 2বার নির্বাচন আমি করেছিলাম, ইউপি নির্বাচন আমি করেছি, যার জন্য আমাকে আরও বেশি চিনে। আমার পরে জনগণ তার দিকে আকৃষ্ট হয়। আমি কারণ উদ্ধার করলাম যে একটা পর্যায়ে উপলব্ধি করলাম যে ইন পলিটিক্স কেবলমাত্র ক্যারেক্টার ইজ নট এনাফ। ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি দুটোর কম্বিনেশন প্রয়োজন। আপনি কেবলমাত্র সৎ মানুষ, আপনি কেবলমাত্র নৈতিকতা সম্পন্ন মানুষ, আপনি কেবলমাত্র ভালো একাডেমিক বক্তব্য দিতে পারেন, তাহলেই মানুষ আপনাকে ভোট দেবে না। সততা, নৈতিকতা, দুর্নীতিমুক্ততার সাথে আপনার প্রয়োজন মানুষের পারপাস সার্ভ করার সক্ষমতা। আপনার প্রশাসন যন্ত্রে কোনো প্রবলেম হলে সলভ করা, মানুষের জীবনের অর্থনৈতিক সংকটগুলো দূর করার চেষ্টা করা, মানুষের ছোটোখাটো প্রবলেমগুলোকে ডিল করা, মানুষকে আইনি সহায়তা দেওয়া, বিচার ব্যবস্থাপনায় কন্ট্রিবিউট করা, মানুষের বিভিন্ন নিডসকে অ্যাড্রেস করা। এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এনগেজমেন্টের মধ্যে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ কেবলমাত্র চরিত্র, অনুপম চরিত্র দিয়েই মানুষের সমর্থন পাওয়া সম্ভব নয়। চরিত্র তখন আবেদনময় হবে যখন আপনার কোয়ালিটি আছে পারপাস সার্ভ করার। সংকট সমাধান করার কোয়ালিটি না থাকলে কেবলমাত্র চরিত্রের মধ্য দিয়ে মানুষের সাপোর্ট পাওয়া কঠিন। এটা আমার বোঝাপড়ার মধ্য দিয়ে একটা পাওয়া রেজাল্ট। আমি তখন ইমপ্লিমেন্ট করা শুরু করলাম মানুষের জীবনের সংকটগুলো, অভাবীদের খাবারের ব্যবস্থা করা, নারীদের সংকটগুলোকে অ্যাড্রেস করা, আইনি সহায়তা দেওয়া, হেলথ ইস্যুতে কিছু কাজ করা, যুবকদেরকে নিয়ে কিছু কাজ করা, ওয়াটার পিউরিফাইড সিস্টেম নিয়ে কাজ করা, স্যানিটেশন নিয়ে কাজ করা, ঈদের সময়ে কাজ করা, কুরবানির সময়ে কাজ করা, মন্দিরের জন্য কাজ করা, মসজিদের জন্য কাজ করা, ডিফারেন্ট জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করলাম। তো আমি তো খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি। আমি দেখলাম যখন জীবন ঘনিষ্ঠ সংকটগুলোকে আমি অ্যাড্রেস করছি, মানুষরা রেসপন্স করছে। আমার কাছে প্রচুর মানুষরা আসা শুরু করছে, তাদের সংকটগুলো নিয়ে আসছে, তারা তাদের সংকট সমাধানের জন্য আসছে। আমি তো এটাই চাই, তারা আসুক। আমি কি করেছি? একটা ইন্টারমিডিয়ারি ভূমিকা পালন করেছি। তারা তাদের প্রবলেমটা আমার সাথে শেয়ার করেছে, তার প্রবলেমটা আমি আর একজন ক্যাপাবল মানুষের সাথে শেয়ার করেছি, সলভ আর একজন করে দিয়েছে, মাঝখানে আমি ইন্টারমিডিয়ারি ভূমিকা পালন করেছি। একজনের মেয়ে বিয়ে দিতে পারছে না, তার এই প্রবলেমটা একজন সক্ষম ব্যবসায়ীকে আমি বলেছি, আমার এলাকার একজন মা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, আপনি একটু সাপোর্ট দিতে পারেন কিনা। দিয়েছেন তিনি। এই মা অনুভব করলো নূর মোহাম্মদের কাছে গিয়ে তো আমার মেয়ের বিয়ের একটা ফান্ড পাওয়া গিয়েছে। একজন দরিদ্র মানুষ, সে একটা অটো রিক্সা চালাতে চায় কিন্তু তার কাছে ফান্ড নেই। আমি ডিফারেন্ট ব্যবসায়ীকে বলেছি, আমার এলাকার একটা দরিদ্র মানুষ, তার ফ্যামিলির 5 জন মেম্বার, সে একটা অটো রিক্সার মালিক হলে তার ফ্যামিলিটা খুবই ভালো চলবে। একজন 40,000 টাকা 50,000 টাকা দিয়ে দিয়েছে, তাকে আমরা ভ্যান কিনে দিয়েছি। সেই ভ্যানের সে আবার ইনস্টলমেন্ট ফিরিয়ে দিয়েছে 1 বছর পরে, সেই টাকা দিয়ে আরেকজনকে একটা ভ্যান কিনে দিয়েছি। কারো একটু মেডিসিন কেনা প্রয়োজন, কোনো একজনকে আমি ট্যাগ করে দিয়েছি, বিদেশে আছে, যে আপনার এই লোকটার মেডিসিন কেনার জন্য 3,000 টাকা প্রয়োজন, আপনি একটু দেবেন কিনা। দিয়েছে। কারো একটু রক্ত প্রয়োজন, আমরা দিয়েছি। কারো কোনো জায়গায় একটা রাস্তার সংস্কার করা প্রয়োজন, 20,000 টাকা কোনো ওই গ্রামেরই কোনো একজন সক্ষম মানুষের কাছ থেকে নিয়েছি। তো আমি একটা ইন্টারমিডিয়ারি ভূমিকা পালন করেছি। আল্লাহর মেহেরবানিতে দেখলাম প্রচুর পরিমাণ মানুষ আমার কাছে আসছে প্রবলেম, নতুন নতুন প্রবলেম নিয়ে। আমি তখন বুঝেছি যে হ্যাঁ, এই আইডিয়াটা কাজ করছে। ইন দ্য মিন টাইম আমি ডিফারেন্ট দাতা সংস্থার শরণাপন্ন হওয়া শুরু করলাম। তাদেরকে বলার চেষ্টা করলাম, তোমরা তো দুনিয়ার বুকে বিভিন্ন জায়গায় কাজ করো, বাংলাদেশেও কাজ করো, আমার এলাকার এই প্রবলেম তোমরা একটু ডিল করবা কিনা। তো আল্লাহর মেহেরবানিতে তাদের সাথে যখন কমিউনিকেট করলাম, আমি রাত জেগে জেগে মেইল করেছি,
15-20-30টা প্রতিষ্ঠানকে একদিনে মেইল করেছি, 15-20-30টা এনজিওকে একসাথে মেইল করেছি। হয়তো 15 দিন পরে, 1 মাস পরে একটা এনজিও আমাকে রেসপন্স করেছে। এইভাবে ধীরে ধীরে কাজ শুরু। প্রথমে 10,000 টাকার কাজ দিয়েছে, 15,000 টাকার, 20,000 টাকার। এরপরে ম্যাসিভ একটা তারা কাজ দেওয়া শুরু করেছে। তারাও কনভিন্স হয়েছিল না এই ছেলেটার তৃষ্ণা আছে কাজ করার, সে আমাদেরকে রেসপন্স করছে। এই নামাজের সময় শেষ হয়ে গেছে, চলুন পরে কথা বলি, আবার নামাজ পড়ে আসি। আমি দাঁড়িয়ে আছি পাওগোসা প্রামাণিক পাড়া মসজিদে। এই মসজিদটা আমরা গত 6 মাস আগে তৈরি করেছি গ্রামবাসীর সহায়তায়। আল্লাহর মেহেরবানিতে আমরা এই জনপদে 8টি মসজিদ আমরা তৈরি করেছি। আমরা চেষ্টা করছি আরও কয়েকটি মসজিদ নির্মাণের। আমি যে অজুখানার সামনে দাঁড়িয়ে আছি, এমন 230টি অজুখানা আমরা তৈরি করার সুযোগ পেয়েছি। আমরা এমন 4,000 টিউবওয়েল এই জনপদের বিভিন্ন প্রান্তরে আমরা বসিয়েছি। আমাদের এই টিউবওয়েল থেকে হাজারো মানুষ উপকৃত হচ্ছে। এই জনপদে প্রায় এমন 300 সাবমার্সিবল আমরা এখানে বসিয়েছি। আমরা হাজারো মানুষকে নিরাপদ পানির ব্যবস্থা করেছি আমরা আল্লাহর মেহেরবানিতে। তাহলে কোথায় ছিলাম যে আমরা? প্রথম নির্বাচনে আমি 16 ভোটে হেরে গেলাম, জাস্ট 16 ভোট শর্ট হয়ে গেল। পরের দিন থেকে আমি আবার কাজ শুরু করলাম, ঠিক সেই সেম কাজটা। আমি মোটেও উদ্বিগ্ন না হয়ে সেম কাজগুলো শুরু করলাম। আপনি জেনে খুশি হবেন, পরের নির্বাচনে আমি 15,000 ভোট আমাদের বাক্সে পড়লো। আমরা 12,000 ভোটের ব্যবধানে জিতলাম। কখনো তাকে বলিনি যে আই ফিল প্রাউড অফ হিম, বাট অ্যাকচুয়ালি তাই আমি প্রাউড ফিল করি। প্রাউড ফিল করার ব্যাপারটা প্রথম হয়তো তৈরি হয়েছে যখন উনি হেরেছেন। সত্যি বলতে এটাই, যখন উনি প্রথমবার ইউনিয়ন পরিষদে হেরে গেছেন, তখনই আমরা কেউই বুঝিনি যে এত ভালোবাসা মানুষের পাবো। তারপরের বার 5 বছর পুরো এলাকাটাকে চষিয়ে ফিরলেন। এমন কোনো রাস্তা নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে উনি যাননি। আমার তো তাই মনে হয়। আমি যখন ইউনিভার্সিটি থেকে ফিরেছি তখনই চিন্তা করেছি যে কাজ করব। আমি যেদিন বিদায় নিয়ে ইউনিভার্সিটি থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আসছিলাম, সেদিন আমাকে আমার তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছিল, নূর, লিডার মানে সার্ভিস। যে সার্ভিস ক্রিয়েট করতে পারে সেই লিডার, আইদার তিনি ইলেক্টেড অর নট। এইটা কোনো ইস্যু না, তিনি নির্বাচিত না অনির্বাচিত। যে ব্যক্তি মানুষকে সেবা দেওয়ার অপরচুনিটিস তৈরি করতে পারেন তিনি নেতা। তো আমি কি করতে পারি? আমার তো প্রচুর পয়সা নেই, প্রচুর টাকা নেই। আমি ডিফারেন্ট টাকাওয়ালাদের কাছে গিয়েছি, ডিফারেন্ট ইম্প্যাক্টফুল মানুষের কাছে গিয়েছি আমার এলাকার মানুষগুলোর প্রবলেম নিয়ে, এবং তারা আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করেছে, যার আলটিমেট রেজাল্ট আমার এলাকার অনেক মানুষ পেয়েছে। এবং এই আইডিয়াটাই সার্ভিস ওরিয়েন্টেড পলিটিক্স, সার্ভিস বেসড পলিটিক্স আমি আমার টেরিটরিতে এক্সিকিউট করার চেষ্টা করেছি, এবং তার রেজাল্ট 83% মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে। রাজনীতি করতে গিয়ে অনেক পেয়েছি আমি। আমার ক্ষুদ্র জীবনে রাজনীতি আমাকে দুহাত ভরে দিয়েছে। খুবই অল্প বয়সে আমাকে আমার এলাকার মানুষরা বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আমি অনেক বেশি পেয়েছি, হারিয়েছি খুবই সামান্য। তবে একটি ঘটনা আমার স্মৃতি মানুষের সবসময় দাগ কাটে। আমি ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে গেলাম। আমার বিরুদ্ধে অভিযোগ উঠলো আমি BBC CNN পত্রিকাকে ব্যবহার করে সরকার উৎখাতের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে অ্যারেস্ট করা হলো আমার ব্যবসায়িক অফিস থেকে। রাত্রে রিমান্ডে নেওয়া হলো। আমি আমার মতোকে ট্যাকেল করেছি। পরের দিন আমাকে কারাগারে প্রেরণ করা হলো। আমি কারাগারে, আমার স্ত্রী একদিন কারাগারে সাক্ষাৎ করতে গেল। সাক্ষাৎ করতে যাওয়ার পরে আমি তাকে বললাম যে তুমি একটু র্যাব অফিসে যাও, সেখানে আমার মানি ব্যাগ, আমার মোবাইল, আমার আইডি কার্ড, পাসপোর্ট সবগুলো ওখানে আছে, তুমি নিয়ে আসো। আমার স্ত্রী এই এলিমেন্টসগুলো উদ্ধার করার জন্য র্যাব অফিসে গেল।
তখন আমার ফার্স্ট বেবি, 2.5 বছরের সন্তান তার মায়ের কোলে। সে যখন অফিসারের সাথে কথা বলা শুরু করলো, তখন অফিসার খুবই ন্যাক্কারজনক ভাষায় তাকে বকাঝকা করলো এবং তাকে বলল যে তুমি এমন একজন নরাধমকে স্বামী হিসাবে গ্রহণ করেছ যে আর কোনোদিন বের হতে পারবে না। সে টেরোরিস্ট, সে আর কোনোদিন কারাগার থেকে বের হতে পারবে না। তুমি পারলে এই তোর স্বামীকে তুমি ডিভোর্স দিয়ে দাও। আমি জীবনে এই ঘটনা কোনোদিন করবো না। যখন অফিসার আমার স্ত্রীকে এটি বলছিল, তখন আমার স্ত্রীর কোলে 2.5 মাসের বাচ্চা। আমার শাশুড়িও আমার স্ত্রীর সাথে। একজন মায়ের সামনে তার কন্যাকে বলছে সে যেন তার স্বামীকে ডিভোর্স দেয়, যখন কিনা 2.5 মাসের একটা বাচ্চা তার কোলে। আমি কারাগারে বসে অনেকক্ষণ কেঁদেছি এই ঘটনাটা শোনার পরে। আমার জীবন থেকে মনে হয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন একজন নাগরিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তার ফ্যামিলি পর্যন্ত নগ্ন থাবা বিস্তার করেছে, তার ফ্যামিলিকে ডিমোটিভেট করছে, রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে একটা নাগরিক জীবনকে বিপর্যস্ত করে তুলছে। এই রাষ্ট্রকে এভাবে আমরা চলতে দেব না। আজ হোক কাল হোক এই রাষ্ট্রের সংস্কার আমরা করব ইনশাআল্লাহ। সেদিনে আমি ব্যক্তিগতভাবে ভেবেছি রাজনীতিকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরবো এবং এদেশের মুক্তি আন্দোলনে লিটল বিট অফ কন্ট্রিবিউট করব। আচ্ছা, একটু মজার গল্প আছে। আমাদের দলে ব্যক্তিগতভাবে নমিনেশন চাওয়ার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদের নির্বাচনও যখন হচ্ছিল তখনও মূলত দ্বিধা ছিল, বাট আমি খুবই দৃঢ়তার সাথে বলেছিলাম যে আমি জনগণের রাজনীতি করতে চাই, আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি দেশের জন্য কাজ করতে চাই। আমার এই চিন্তাকে, আমার এই প্রোঅ্যাক্টিভ চিন্তাকে সাপোর্ট দিয়েছিল, ইউনিয়ন কাউন্সিলের নমিনেশন দিয়েছিল। আমার মূলত ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের পরে উপজেলা নির্বাচন করার জন্য সিলেক্ট করেছিল। উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, বাট আমি যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, ঠিক এই কারণে আমাকে রাতের আধারে গ্রেপ্তার করে গুম করার চেষ্টা করা হলো। আমার ফ্যামিলি, আমার পলিটিক্যাল পার্টির সহকর্মীরা দিশেহারা হয়ে আমাকে খুঁজতে শুরু করলো। মূলত আমার রাজনৈতিক জীবনকে বদলে দিয়েছে সেই গ্রেপ্তার, সেই গুম করার চেষ্টা। হাজার লাখো লাখো মানুষ আমার নামে দোয়া করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছিল নূর মোহাম্মদকেই তারা তাদের প্রতিনিধি হিসাবে কবুল করবে। আমি তো একটা ছোট্ট ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, বাট ওই ঘটনার পর পুরো আমার সংসদীয় এলাকাতে একটা তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় আমাকে দলের পক্ষ থেকে জানানো হলো যে নির্বাচন আমরা করব না। তো কিছুদিন পরে, প্রায় 2.5 মাস পরে আমি জামিনে মুক্ত হয়ে আসলাম। আসার পরে আমি ইউনিয়ন পরিষদ নিয়ে এনগেজ হয়ে পড়লাম। নতুন করে ইউনিয়ন কাউন্সিলকে কীভাবে আরও ডেকোরেট করা যায়, আমার ইশতেহারগুলো বাস্তবায়ন করা যায়, ইউনিয়নবাসীকে সার্ভ করা যায়, সেটি নিয়ে চিন্তা করছিলাম। ইন দ্য মিন টাইম 5 আগস্টের অভ্যুত্থান হয়ে গেল। এই 5 আগস্টের দুপচাচিয়ার মুভমেন্টে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি। সংগঠনের পক্ষ থেকে আমাকে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে আমরা একটা ম্যাসিভ অবদান রাখতে পেরেছি। হ্যাঁ, অপর রাজনৈতিক দলগুলো চমৎকার ভূমিকা পালন করেছে, ছাত্ররা দারুণ ভূমিকা পালন করেছে, নারীরা দারুণ ভূমিকা পালন করেছে, বাট ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমরা দারুণভাবে করতে পেরেছিলাম। আল্লাহর মেহেরবানিতে একটা সাকসেস স্টোরি রচিত হলো। আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, বাট দুপচাচিয়াতে অভ্যুত্থান হয়েছে 4 আগস্ট। 4 আগস্টে আমরা এই এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। সংগঠন ওপেন স্পেসে আসলো, আমরা ব্যাপক সাংগঠনিক কার্যক্রম হাতে নিচ্ছিলাম, সংগঠনকে সম্প্রসারণ করার চেষ্টা করছিলাম। আমাদের এখানে নির্বাচন আমাদের একজন শ্রদ্ধাভাজন চাচার করার কথা ছিলেন। আমার মানসিক প্রস্তুতিও তখন আমি উপজেলা নির্বাচনই করব, বাট সার্টেন টাইম পরে আমাকে বলা হলো কেন্দ্রের পক্ষ থেকে তোমাকে সংসদ নির্বাচন করতে হবে। দেন আমি লাস্ট ফেব্রুয়ারির 27 তারিখে আমাকে ডেকে বলা হলো যে সংসদ নির্বাচন করতে হবে। 27 তারিখ থেকে প্রস্তুতি নিয়ে আজকে এখানে এসে পৌঁছছি। দেখুন, আমার খুবই সামান্য যোগ্যতা, আমি সামান্য পড়াশোনা করেছি, আমার সামান্য মেধা আছে। এটিকে
অ্যাটমোস্ট আমি দেশের কল্যাণে ব্যয় করার স্বপ্ন দেখি। আমার ক্ষুদ্র জায়গা থেকে এই দেশকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। আমাকে নাগরিকরা নির্বাচিত করবে ইনশাআল্লাহ, এই কারণেই করবে তারা অনুভব করে আমি তাদের কণ্ঠস্বর। আমি এই প্রজন্মকে বুঝি, তরুণ প্রজন্ম যারা এই অভ্যুত্থানের মুখ্য ভূমিকা পালন করেছে তাদের একজন আমি তাদের টোন বুঝি, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বুঝি, তাদের এক্সপেকটেশন বুঝি, তাদের চ্যালেঞ্জগুলো বুঝি। তরুণদের মধ্য থেকে একটা বড় অংশ আমাকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ, এবং তারা অনুভব করে আমি তাদেরই রিপ্রেজেন্টেটিভ। একই সাথে এই জনপদের ম্যাক্সিমাম অলিতে গলিতে আমি হেঁটেছি, প্রচুর বাজারে হেঁটেছি, লাখো মানুষের সাথে মুসাফা করেছি, লাখো মানুষকে বোঝার চেষ্টা করেছি। আমাদের কৃষকরা কিভাবে চিন্তা করে, আমাদের শ্রমিকরা কিভাবে জীবনকে চালিয়ে নিচ্ছে, আমাদের শিক্ষিত মানুষগুলোর চ্যালেঞ্জ কি, কম শিক্ষিত মানুষগুলো কি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, অক্ষর জ্ঞানহীন মানুষগুলো কি সংকট মোকাবেলা করছে, স্বল্প আয়ের মানুষগুলো কিভাবে ভাবছে, ফসলের মাঠে কাজ করা শ্রমিকরা কিভাবে তাদের জীবন সম্পর্কে ধারণা রাখছে। আমি এগুলো জেনেছি, বোঝার চেষ্টা করেছি। আমি শহরের কোনো বিল্ডিংয়ে দাঁড়িয়ে এসি রুমে বসে রাজনীতি করিনি। আমি আমার তুলনামূলক ইজিয়ার লাইফকে স্যাক্রিফাইস করে গ্রামের মেঠো পথকে বেছে নিয়েছি। আমি নিজের মতো করে না, আপনি লোকটা যেমন তেমন করে এই সমাজকে বোঝার চেষ্টা করেছি। যার যে সংকট, সেই সংকট তার জায়গা থেকে বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার যথেষ্ট সুযোগ আছে, এই জায়গাগুলোকে ডিল করার সুযোগ আছে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, জনগণ যদি আস্থা রাখেন, এই জনজীবনের সংকটগুলোকে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। আমার বোধে আমাদের ইকোনমি ঢাকা কেন্দ্রিক ইকোনমি। যমুনার এপারে উত্তরবঙ্গে আমাদের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার নেই, অর্থনৈতিক ভারসাম্য বলতে নেই, কিছুই নেই। ম্যাক্সিমাম অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার ঢাকা কেন্দ্রিক, চিটাগাং কেন্দ্রিক। যমুনার এপারের লাখো লাখো মানুষ ঢাকাতে গিয়ে তাদের রুটি রুজি খুঁজে ফিরছে। আমার এলাকার মূল প্রবলেমটা এমপ্লয়মেন্ট প্রবলেম। আপনি মাদকের সমস্যা বলেন, দাদাগিরি বলেন, কিশোর গ্যাং বলেন, তার পিছনের বড় কারণটা হচ্ছে যুবকদের হাতে আমরা কাজ দিতে পারিনি। আর কাজটা পাবো কিভাবে? আমাদের টোটাল ইকোনমিটা ক্যাপিটাল সিটি কেন্দ্রিক, খুবই সামান্য পরিমাণ হয়তো চিটাগাং কেন্দ্রিক, বাট বড় ইকোনমিটা ঢাকা কেন্দ্রিক। আমরা ঢাকা কেন্দ্রিক অর্থনীতিকে কোনোভাবেই ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, বিকেন্দ্রীকরণ করতে পারিনি। আমার বগুড়াতে কাজ নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, এখানে কলকারখানা নেই, এখানকার লাখো যুবকের হাতে কোনো কাজ নেই। যতক্ষণ না ঢাকা কেন্দ্রিক অর্থনীতিকে আমরা আমাদের জেলা লেভেলে, উপজেলা লেভেলে পৌঁছাতে পারবো না, ততদিন পর্যন্ত এমপ্লয়মেন্ট তৈরি করা সম্ভব হবে না। আমাদের উত্তরবঙ্গে ইকোনমিক জোন তৈরি করার চেষ্টা করব, উত্তরবঙ্গের তরুণদের জন্য কাজের ব্যবস্থাপনা করার চেষ্টা করব আমরা। সেকেন্ডলি, আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের মানুষ খুবই কম চিনে। আমরা চেষ্টা করব পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এই আদমদিঘি দুপচাচিয়াকে মাথা উঁচু করে প্রেজেন্ট করার। আমাদের এলাকাতে সান্তাহার রেল জংশন নামে একটা ঐতিহাসিক স্থাপনা আছে ব্রিটিশ আমলের। এত বড় একটা জংশন, এর কোনো ইকোনমিক ভ্যালু আমরা তৈরি করতে পারিনি। এত বড় একটা জংশন, তার আউটপুট আমরা পাচ্ছি না। মানুষ নামছে, উঠছে, রেল মিনিস্ট্রি কানেক্টেড, বাট সান্তাহার পৌরসভা, সান্তাহারের লোকাল নাগরিকরা, সান্তাহারের বিজনেস যেভাবে এক্সপান্ড হওয়ার কথা ছিল, এই জংশনকে কেন্দ্র করে যে পরিমাণ ইকোনমিক ট্রানজ্যাকশান হওয়ার কথা ছিল তা আমরা করতে পারিনি। আমি চেষ্টা করব সান্তাহার রেল জংশনকে কেন্দ্র করে একটা ইকোনমিক জোন তৈরি করার। আমার এলাকাতে শাওই বাজার নামে একটা বাজার আছে, যেখান থেকে উৎপাদিত শীতের কাপড় বিদেশে পর্যন্ত রপ্তানি হয়, বাট তাদের হাতে কোনো টেকনোলজি নেই, তাদের হাতে কোনো ডেপথ নলেজ নেই। তারা তাদের মতো করে একটা সিস্টেম ডেভেলপ করেছে এবং সেটিকেই তারা মোটামুটি একটা মানসম্মত জায়গায় নিয়েছে। আমরা যদি তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিতে পারি, লজিস্টিক সাপোর্ট দিতে পারি, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি, একটা দারুণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে করা সম্ভব। দুনিয়ার অনেক দেশে এখান থেকে তৈরি করা শীতের কাপড় রপ্তানি করা সম্ভব। আমার বড় চ্যালেঞ্জ এই কাজটা করা।
আমাদের এরিয়াতে আমার আদমদীঘি উপজেলায় রক্তদহ বিল নামে একটা বিল আছে, খুব দারুণ, ন্যাচারালি নান্দনিক। এখানে যদি পর্যটন মিনিস্ট্রির তত্ত্বাবধানে একটা মিনিমাম বরাদ্দ পাশ করানো যায়, তাহলে একটা নান্দনিক পর্যটন স্পট হিসাবে এই বিলকে তৈরি করা সম্ভব, যেখানে রাষ্ট্র এখান থেকে উপার্জন করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এলাকার নাগরিকদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমার 3টি পৌরসভা, দুপচাঁচিয়া পৌরসভা, তালোড়া পৌরসভা, সান্তাহার পৌরসভা, এই 3টি পৌরসভার বড় চ্যালেঞ্জ ট্রাফিক সিস্টেম ক্র্যাশ করেছে। এখানে হিউজ জ্যাম, সান্তাহার পৌরসভার নাগরিক জীবন বিপর্যস্ত হয়েছে। এখনো পর্যন্ত আমরা একটা আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণ করতে পারিনি। আমাদের বড় প্ল্যান থাকবে 3 পৌরসভার সাথে সমন্বয় করে 3টি পৌরসভাতে ট্রাফিক সিস্টেমকে ফাংশন করানো এবং প্রয়োজনীয় লজিস্টিক নির্মাণ করে ট্রাফিক সিস্টেমকে স্মুথ করানোটা আমাদের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের 2 উপজেলার একটা বড় প্রবলেম স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্দশা। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো খুবই জরাজীর্ণ। দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সেই 70-এর দশকে তৈরি করা, এখনও সেটি দিয়েই চলছে। সেখানে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাও প্রায় সেম। ভালো এক্সরে মেশিন নেই, আলট্রা মেশিন নেই, অ্যাম্বুলেন্সগুলো ভালো ফাংশন করে না। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য একটা স্মার্ট হেলথ সিস্টেম ডেভেলপ করা। আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমাদের এই এলাকাতে 2 স্বাস্থ্য কমপ্লেক্সকেই মানসম্মত করার সর্বাত্মক চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আমাদের আদমদীঘি সান্তাহারে একটি স্টেডিয়াম আছে, সেটিকে আর একটু আধুনিকায়ন করা, সংস্কার করাটা এবং সেটিকে এনগেজমেন্টের মধ্যে নিয়ে আসাটা জরুরি। বাট দুপচাঁচিয়াতে কোনো স্টেডিয়াম নেই। আল্লাহ চাহে তো আমরা দুপচাঁচিয়াতে একটা মানসম্মত স্টেডিয়াম নির্মাণ করব আমরা ইনশাআল্লাহ। আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা। এই এলাকার কৃষকদেরকে প্রপার ট্রেনিং দেওয়া, তাদের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা, তাদের সাইকোলজিক্যাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে সাপোর্টগুলো নিশ্চিত করা। ওভারঅল আমাদের এখানে কোল্ড স্টোরেজ তৈরি করাটা খুব জরুরি। আমাদের এখানে প্রচুর পরিমাণ আলু হয়, সবজি হয়, এগুলোকে সংরক্ষণ করার জন্য একটা কোল্ড স্টোরেজ তৈরির স্বপ্ন আছে। আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে নাগরিক বান্ধব করতে পারিনি। পুলিশ স্টেশন, ইউনো অফিস, এসিল্যান্ড অফিস, ভূমি অফিসগুলো, ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, সরকারি বিভিন্ন দপ্তর, এখানে গেলে নাগরিকরা যেন সম্মান পায়, মর্যাদা পায়, নাগরিকরা যেন 0 টাইম সার্ভিস পায়, তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটেম্প্ট আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, আমরা এমন একটি জনপদে রাজনীতি করছি যেখানে উচ্চমানের চিন্তা চেতনার চেয়ে প্রয়োজন সার্ভিসকে নিশ্চিত করা। নাগরিকরা যে ভাষা বোঝে, নাগরিকরা যেমন করে জীবনকে দেখে তেমন করে ডিল করা। আমার এখানে বহু মানুষ আছে যারা মাসে একবার গরুর মাংস কিনে খেতে পারে না। তাদের কাছে আপনি খুবই উচ্চমানের জীবনের স্বপ্ন না দেখিয়ে তাদের ক্রয় ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, উপার্জনকে কিভাবে বাড়ানো যায়, সেই চিন্তাটাই রাজনীতিবিদ হিসাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি সাধারণ মানুষের জীবন মানকে তার জায়গা থেকে আরেকটু বড় গ্রেডে পৌঁছাতে চাই। আমি শিক্ষিত মানুষগুলোর এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে চাই। আমি কর্মজীবী মানুষদের জীবনকে সহজলভ্য করতে চাই, নাগরিক সুবিধাগুলো বাড়িয়ে দিতে চাই। এই এলাকার মানুষকে একজন এমপির সাথে কানেক্ট করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কবুল করেন, সংসদ ভবনে হয়তো একটা ফ্ল্যাট থাকবে, বাট আমি আমার জন্মভূমিতেই বসবাস করব ইনশাআল্লাহ। আমাদের অনেক সিনিয়র সিটিজেন, তাদের কাছে গিয়ে গল্প করতে চাই। আমি প্রচুর মানুষের জানাজায় যেতে চাই, প্রচুর মানুষের বিয়েতে অংশ নিতে চাই, প্রচুর মানুষের দরজার কাছে পৌঁছতে চাই। একজন এমপিকে সাধারণের কাতারে হাজির করতে চাই, এটি আমার স্বপ্ন। এখন আমি প্রতিটি স্টেপ নিয়েছি বৃহত্তর একটি লক্ষ্যকে সামনে রেখে। বিজনেস তো অনেকভাবেই করা যায়, তাই না? আমি হসপিটাল কেন নির্মাণ করেছি? হসপিটাল নির্মাণ করেছি 2 পয়সা উপার্জন করব, বাট পেছনের বড় লক্ষ্যটা ছিল হাজারো মানুষকে আমরা সাপোর্ট দেব। এখানে আল্লাহর মেহেরবানিতে হাজার হাজার রোগী আসে, আমরা 2 পয়সা উপার্জন করি, একই সাথে অনেক মানুষকে চিকিৎসা দিতে পারি।
যাদের পয়সা নেই তাদেরকেও সেবা দিতে পারি। আল্লাহর মেহেরবানিতে আমরা এখানে 5% প্রফিটকে সাদাকা করেছি। আমরা এই 5% টাকা থেকে অনেক মানুষকে আমরা ফ্রি চিকিৎসা করাতে পারি। এই এলাকার অনেক মানুষ এখানে অনুভব করে তাদের একটা বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, এমন একটি চমৎকার প্রতিষ্ঠানকে আমরা রান করতে পেরেছি। যে মানে পৌঁছাতে চাই হসপিটালকে, এখনও পারিনি, অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি আর 2-1 বছরের মধ্যে আমরা একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারবো এই হসপিটালকে ইনশাআল্লাহ। 38 বছরের এক তরুণ সম্ভাবনার সীমাবদ্ধতার সবটুকু সামনে রেখে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি স্বপ্নদেশী সকল অন্ধকার কেটে যাবে, এক আলোর ভোর সামনে এসে দাঁড়াবে। আমি সিনিয়র সিটিজেনদের জীবনকে আবার কৈশোরে ফেরাতে পারবো না, আবার আপনাকে যৌবনে ফেরাতে পারবো না, বাট আপনার সেই সন্তান যে কর্মসংস্থানের অভাবে ভুগছে, সুচিকিৎসা সুশিক্ষার অভাবে দিনাতিপাত করছে, তাদের জন্য এক সুন্দর আগামী নির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি। আমি সেই কৃষকের কথা বলছি যিনি ভোরে আজানের পরে ফসলের মাঠে গিয়ে এক সম্ভাবনার দিন খুঁজে ফিরছে, তাদের জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমি সেই শ্রমিকের কণ্ঠস্বর হতে চাই যিনি প্রতি মুহূর্তের ঘামের মর্যাদা খুঁজে ফিরছে। আমি সেই নারী নিরাপত্তার কথা বলছি যিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্নতা আর টেনশনের মধ্য দিয়ে যাচ্ছে। আদমদীঘি দুপচাঁচিয়া আপনাদের বাগান। প্রতিটি বাগান পরিচালনার জন্য একজন মালির প্রয়োজন হয়। আমি আগামী 5 বছরের জন্য আমার সম্মানিত আদমদীঘি দুপচাঁচিয়াবাসীর কাছে এই বাগানটার মালি হিসাবে চাকরি চাই। আমি আপনাদের বাগানে ফুল গাছ লাগাতে চাই, ফল গাছ লাগাতে চাই, বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে চাই। যদি ব্যর্থ হই, 5 বছর পরে আমাকে চাকরিচ্যুত করার একটা সুযোগ আপনাদের হাতে থাকবে। প্লিজ আমাকে 5 বছরের জন্য আপনাদের এই বাগানের মালি হিসাবে চাকরি দেবেন ইনশাআল্লাহ। আমাদের এই মাতৃভূমির বয়স 54 বছর। এই 54 বছরে আমরা 4টি যুগ অতিক্রম করেছি, 5টি দশক অতিক্রম করেছি, অর্ধ শতাব্দী কাল পেরিয়েছি। এই 54 বছরের শাসন ব্যবস্থা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আমাদের নতুন কোনো দাবি নেই। এই 54 বছরে যদি মনে হয় আপনি বঞ্চিত, অধিকার হারা, প্রতারিত, তাহলে এক নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থাপনায় আপনাকে অংশ নেওয়ার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমরা সবাই মিলে এক নতুন মাতৃভূমি গড়ে তুলি। সেই লড়াইয়ে আপনি আমি সবাই ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউটর হয়ে উঠব। লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ, লেট আস ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার নেশন। আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে 38 বগুড়া 3 থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের মার্কা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। চলুন একসাথে আমরা ইনসাফ, আদল এবং নৈতিকতার এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। চলো একসাথে গড়ি বাংলাদেশ, চলো একসাথে গড়ি নতুন আদমদীঘি দুপচাঁচিয়া। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।